রমনার বটবলে বোমা হামলার মামলায় সাজা কমল আসামিদের। সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ 4 দিনের রিমান্ডে। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় 17 মে। এবং প্রধান উপদেষ্টা হিসেবে কাল প্রথমবার জন্মস্থানে যাচ্ছেন ডক্টর ইউনূস। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। বহুল আলোচিত রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত বাকি 9 আসামিকে 10 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে বোমা হামলায় ঘটনাস্থলে 9 জন সহ 10 জনের মৃত্যু হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালের 23 জুন বিচারিক আদালত রায়ে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আব্দুল হাই ও শফিকুর রহমান। তবে সিলেটে গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে। হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা এ আদেশ দেন। জুলাই গণঅভ্যুত্থানের সময়ে মিরপুরে হকার মোহাম্মদ সাগর হত্যা মামলায় মিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম মমতাজের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক মমতাজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার রাতে তাঁকে ধানমন্ডি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 4 দিনের রিমান্ডে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। ঠিক এই মুহূর্তে আইনজীবীদের ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেই ব্রিফিংয়ে যাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী মানিকগঞ্জের সিঙ্গাইরের অবৈধ ভোটচোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায়, যাকে আপনার শিল্পী মমতাজ হিসাবে চিনেন, তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 19/7 তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র, তার শরীরে পিঠে গুলিতে সে নিহত হয়। এই মামলায় আজকের যে আসামি মমতাজ, সে একজন এজাহার নামী আসামি। আপনারা জানেন যে বাংলাদেশে এই শিল্পী মমতাজ 15টি বছর ফ্যাসিস্ট হাসিনাকে
তার প্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে তাকে নির্লজ্জভাবে তাকে সহায়তা করেছে এবং সে গানের নামে সারা বাংলাদেশে সে প্যাসিস্টের পক্ষে গান গেয়ে এই প্যাসিজম শেখ হাসিনার পক্ষে সে মানুষের মধ্যে মানুষের পক্ষে এবং মানুষের বিরুদ্ধে সে কাজ করেছে এবং শুধু তাই নয় সে ফ্যাসিস্ট হাসিনার এই আমলে সে সব সময়ই বিভিন্ন ধরনের বক্তব্য রেখে শেখ হাসিনাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে এবং সরকার যতগুলি অনুষ্ঠান হতো সেখানে সে গান গেয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সে অবৈধভাবে সে হাতিয়ে নিত। এছাড়াও আপনারা জানেন পার্লামেন্ট, পবিত্র পার্লামেন্ট, যে পার্লামেন্টে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা সময়ে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হতো, সেই পার্লামেন্টে সে গান গেয়ে পার্লামেন্টকে একটি হাস্যকর স্থানে সে পরিণত করতে চেয়েছিল এবং সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ নাম নিয়েও সে তার গানের সে তার তবলা বাদকের সঙ্গে সে তুলনা করেছে এবং সে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ময় পরিচয় নিয়েও তার পিতার নাম নিয়েও সে কটাক্ষ করেছে। এছাড়াও সে সরকারের টেন্ডারবাজি এবং অবৈধভাবে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন জায়গায় হাতিয়ে হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং সে শুধু শিল্পীর নামে সে ফ্যাসিস্ট হাসিনাকে এবং হাসিনার এই প্যাসিজমকে ত্বরান্বিত করার জন্য সে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিদ্রুপ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা, ষড়যন্ত্র এবং তাদেরকে আয়নাঘরে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা এবং গুম করা সব বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা এইসব বিষয়েও সে প্রায় মিডিয়াতে বক্তব্য রাখত, পার্লামেন্টে কথা বলতো। এক কথায় বলতে গেলে সে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে মানুষের ভোট চুরি করে কিভাবে ক্ষমতায় থাকা যায়, মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায়, সে কাজটি সে ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল। দেশে যখন আন্দোলন চলতো, যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো, তাদেরকে গুম করা হতো, ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাতো এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য। এই দিয়ে দেশে বিদেশে সে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং সে সরকারের হাজার হাজার কোটি টাকা সে হাসিনার সহায়তায় তার ন্যাক দৃষ্টিতে সে লোপাট করেছে। আজকে 5 আগস্টের পর সে পালিয়েছিল, আত্মগোপনে ছিল, তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায়, এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে। আদালতে আনার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে, তার পক্ষে তার আইনজীবী ওকালতনামা দিয়েছে এবং জামিন শুনানি করার জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল এবং তিনি তার বক্তব্যে জামিনের দরখাস্ত মোতাবেক তার জামিনের প্রার্থনার বক্তব্যটি তিনি তুলে ধরেছেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই মমতাজকে, শিল্পী মমতাজ, অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। প্রশ্ন আছে? আর কিছু নাই? কি প্রশ্ন? সবাই তো বলে ফেলছে। 4 দিনের রিমান্ডে সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আইনজীবীরা। আমরা আবারও জানাচ্ছি, কণ্ঠশিল্পী মমতাজ 4 দিনের রিমান্ডে গেছেন। আপনারা দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় 17 মে।
সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আজ রায়ের দিন নির্ধারণ করেন। সকালে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে শুরু হয় বিচারিক কার্যক্রম। গতকাল ছিল প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন। সকালে মামলার প্রধান আসামি হিটু শেখ সহ সকল আসামিকে আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। গত 13 এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। বোনের বাড়িতে বেড়াতে গেলে 6 মার্চ রাতে মাগুরা সদরের নিজ নান্দোয়ালি গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করে। পরে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মৃত্যু হয় শিশুটির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবার নিজের জন্মভূমি চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল বুধবার চট্টগ্রাম সফরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন এবং হাটহাজারীতে নিজের পৈতৃক বাড়ি পরিদর্শন সহ দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর প্রেস উইং কর্মকর্তারা জানান, বুধবার সকালে চট্টগ্রামে পৌঁছে বন্দর পরিদর্শনে যাবেন তিনি এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি 5 প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখান থেকে যাবেন চট্টগ্রাম সার্কিট হাউসে। সেখানে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5ম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এরপর নিজের পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রাম পরিদর্শনে গিয়ে স্বজনদের কবর জিয়ারত করবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 1.5 যুগ পর যাচ্ছেন চট্টগ্রামের বাড়িতে। বাথুয়াগ্রামে তাঁকে বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি। আরও জানবো আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের কাছ থেকে। সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে উনি নির্বাচিত হওয়ার পরে অর্থাৎ 9 মাস পরে উনি চট্টগ্রাম আসছেন এবং আগামীকাল ওনার কিছু শিডিউল প্রোগ্রাম রয়েছে। আমরা খবর পেয়েছি প্রথমে উনি পতেঙ্গায় অর্থাৎ ওই যে আমাদের বন্দর রয়েছে সেই বন্দর এলাকাটা উনি পরিদর্শন করবেন। এরপর উনি ওনার যে সার্কিট হাউস রয়েছে সার্কিট হাউসে আসবেন, ওখানে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কালুরঘাট সেতু নিয়ে এবং এরপরে আমরা খবর পেয়েছি উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি 5ম যে সমাবর্তন রয়েছে সেখানে যাবেন। সেখান থেকে কাজ সেরে আমরা এখন যেখানে রয়েছে অর্থাৎ ওনার গ্রামের বাড়ি যে দুলামিয়া সদাগরের যে বাড়িটি রয়েছে এটি হচ্ছে ওনার পৈতৃক বাড়ি, অর্থাৎ এখানে আসবেন, ওনার মা বাবা বা দাদাদের কবর জিয়ারত করবেন এবং এখানে এই আত্মীয়স্বজনের সাথে একটু মত বিনিময় করবেন। এ ধরনের একটি কথা আমাদেরকে জানানো হয়েছে। আর একে ঘিরে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই এই এলাকাটি অর্থাৎ ওনাদের এই নজমিয়া লেন অর্থাৎ এখানকার যে পুরো এলাকাটি রেখেছে এটি সেনাবাহিনী সহ এসএসএফ বা প্রশাসনের পক্ষ থেকে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব মিলে আগামীকাল উনি আসবেন সেই উপলক্ষেই আসলে খুব কড়াকড়ি মোটামুটি আরোপ করা হয়েছে। তো আপাতত যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা উনি আগামীকাল আসবেন এই নিয়ে আমার কাছে ওনার বাড়ি থেকে এতটুকুই রয়েছে। দেশের খবর দেখছেন, আবারও বিরতিতে যাচ্ছি, এরপর আরও থাকছে। মেহেরপুর সীমান্তে বিএসএফ এর তৎপরতা বৃদ্ধি, ফসল তোলায় বিঘ্ন। রাজশাহী নার্সিং কলেজে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। মেহেরপুর সীমান্তে বিএসএফ শুধু তৎপরতা বাড়ায়নি, বরং তারা বাংলাদেশের কৃষকদের সীমান্তের কাছাকাছি না যেতেও বলছে। এ কারণে ধান সহ অন্য ফসল ঘরে তোলার সময় কৃষক পড়েছেন বিপাকে। বিজিবিও বলছে সতর্ক অবস্থানে থাকতে। মেহেরপুর থেকে জুলফিকার আলী কাননের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাড়ির পাশেই সীমান্ত পিলার, কৃষিজমি, শিশুদের স্কুল, মসজিদ সবই সীমান্ত ঘেঁষা। মেহেরপুরে প্রায় 89 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তে এমন অনেক গ্রাম রয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতির শিকার হচ্ছেন সীমান্তের এসব গ্রামের মানুষ।
মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার 7টি ইউনিয়নের 20টির বেশি গ্রাম একেবারেই সীমান্ত ঘেঁষা। গত কয়েকদিন ধরেই এসব সীমান্তে বিএসএফ তাদের তৎপরতা বাড়িয়েছে। বাংলাদেশের কৃষকদের তারা নোম্যান্স ল্যান্ডের কাছে না যেতে মাইকিং করছে। বিজিবিও কৃষকদের বিকেল 5টার পর ও সকাল 9টার আগে সীমান্তের কাছে যেতে নিষেধ করেছে। অথচ এখন ধানসহ অন্য ফসল কাটার সময়। পাশাপাশি যে কোনো সময় পরিস্থিতি বিপদসংকুল হওয়ার শঙ্কায় আছেন গ্রামবাসী। মাইকিং ওই কথা ভাই, আপনারা কেউ জানে বর্ডারের পা দেবেন না, কেউ যাবেন না। আপনার 5টার আগে আপনার মাঠ থেকে উঠে চলে আসবেন, আপনার বিটারে বলছে। আমাদের মাঠের কাজ ধরেন তুলতে হলে তো মনে হচ্ছে বেলা 6টাও বাজে। কৃষকদের আবাদ এখন তোলার মৌসুম, সে রাত, সন্ধ্যা, সকাল সব সময় তাদের কাজ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান মেহেরপুর সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন তিনি। আমার অপোজিটে 3টা বিএসএফ ব্যাটালিয়ন আছে। আমরা 3টা ব্যাটালিয়নের সাথে আমাদের যোগাযোগ সার্বক্ষণিক থাকে। আমরা অবশ্যই প্রস্তুত থাকছি এবং থাকবো। আমাদের সীমান্তে সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ রয়েছে এবং কোনো ধরনের সিকিউরিটি থ্রেট এখন পর্যন্ত নেই। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা সম্প্রতি আলাদা আলাদা ব্যানারে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে। এর ধারাবাহিকতায় দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান ডিপ্লোমা ইন নার্সিং এর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কয়েকজন। সেখানে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের সাথে তারা অশোভন আচরণ করেন। এ নিয়ে বাকবিতণ্ডা হলে শুরু হয় উত্তেজনা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডিপ্লোমা শিক্ষার্থীরা কলেজের বাইরে এসে গেটে অবস্থান নেন, আর বিএসসি নার্সিং এর শিক্ষার্থীরা কলেজের গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। এ সময় দফায় দফায় ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা গেট ভাঙার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রমনার বটমূলে বোমা হামলার মামলায় সাজা কমল আসামিদের। সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ 4 দিনের রিমান্ডে। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় 17 মে। প্রধান উপদেষ্টা হিসেবে কাল প্রথমবার জন্মস্থানে যাচ্ছেন ডক্টর ইউনূস। মেহেরপুর সীমান্তে বিএসএফ এর তৎপরতা বৃদ্ধি, ফসল তোলায় বিঘ্ন। এবং রাজশাহী নার্সিং কলেজে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।